মিছিল, তারপর সুপ্রিম কোর্টে সওয়াল, আর এবার ধর্ণা। আজ দুপুর 2টোয় ধর্মতলায় ধর্ণায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে এসআইআর চলছে তার প্রতিবাদে ধর্ণায় বসবেন, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। আমার সঙ্গে আবির রয়েছে, সরাসরি এখন কথা বলবো। আবির, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক পদক্ষেপ, এসআইআর যেভাবে হচ্ছে তা নিয়ে শুরু থেকে যদি কোনো রাজনৈতিক দল সুর চড়িয়ে থাকে তাহলে তা হলো তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আইনি পথে এগিয়েছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছেন, এবার তিনি ধর্নায় বসছেন রাস্তায়। কোন সময়? যার ঠিক 2-3 দিন পরে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আসবে, তারা চলে যাবে বৈঠক করে, তারপরে ইলেকশনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, কদিন পরেই ভোট, তার আগে এই ধর্না রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ? অতনু, সচিত্র পরিচয়পত্রের দাবি থেকে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চেষ্টা, যে বিষয়গুলোকে বারবার ধরে মানুষের ইস্যু তৈরি করে তৃণমূল কংগ্রেস রাস্তাতে নেমেছে, সেই প্রচেষ্টা বা অংশকেই 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আরও বেশি করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং তার মধ্যে দিয়ে বাকি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে জাতীয় স্তরেও বেশি করে আলোকপাত করতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর তারপর লোকসভা নির্বাচন এবং ধাপে ধাপে যত বিধানসভা নির্বাচনের দিকে দিন এগিয়েছে, গত কয়েক বছর বা গত কয়েক মাস ধরে তুমি, আমি, বাকিরা সবাই আলোচনা করেছি যে প্রচারের ইস্যু বা অস্ত্র কি হতে চলেছে তৃণমূল কংগ্রেসের, যার ওপর ভিত্তি করে তারা 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে। এবং তার প্রেক্ষিত বা তার অবস্থানের প্রেক্ষিতে প্রথমে কি মনে হচ্ছিল যে তার নেতৃত্বাধীন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার যে উন্নয়নমূলক প্রকল্পগুলোকে করেছে সেগুলোর সুবিধা নিয়ে তারা প্রচারে যাবে। অবশ্যই সেটা প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে তারা মনে করছেন এই যে মানুষগুলি যারা রয়েছেন, যাদের কাছে তারা এই সুবিধা পৌঁছে দিচ্ছেন, সেই মানুষগুলোকে এই মুহূর্তে সবথেকে বড় যে অসুবিধার সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে তাদের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে। তুমি যদি বিভিন্ন বিধানসভা কেন্দ্রিক তথ্য বিশ্লেষণ করো, 2021-এর ফল, 2024-এর ফল, 2026-এর ঠিক আগে এসে তোমার এই বিষয়গুলো ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করবে। এবং কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল, যেহেতু তুমি মিছিলের প্রসঙ্গের কথা টানলে, মিছিল হোক, সভা হোক, বিভিন্ন সভাগুলোতে হোক, প্রত্যেকটা জায়গাতেই এই গোটা বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস সুর চড়িয়েছে যে তারা কোথাও এসআইআর এর বিরোধিতা করে। তারা শুধু বলার চেষ্টা করেছে যে সময় নিয়ে হচ্ছে, যেভাবে হচ্ছে, যে প্রক্রিয়া অবলম্বন করে করার চেষ্টা করা হচ্ছে, তাতে কোথায় অসুবিধা, তাতে মানুষের কোথায় সমস্যা তৈরি হচ্ছে, এবং তার নিট ফল হিসেবে তারা বলছেন যে যেভাবে এখনো পর্যন্ত এত সংখ্যক মানুষকে বিচারাধীন অবস্থাতে রেখে দেওয়া হয়েছে, এত মানুষের নাম বাদ গেছে, জীবিতদের মৃত বলে দেখানো হয়েছে, সেই বিষয় নিয়ে তারা সরব হচ্ছেন। যে জায়গাকে সে কারণে তিনি বাছাই করে এই ধর্ণা অবস্থান কর্মসূচি শুরু করতে চলেছেন, যেখানে তিনি 2006, 2019-এর আগেও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এবং যে ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বক্তব্য ছিল যে আচরণ করা উচিত ছিল, তাই সেই আচরণ মানুষের সাথে করা হচ্ছে না, সেই ঘটনাকে প্রতিবাদ জানিয়ে। ফলে মেট্রো চ্যানেলের এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকেই এই যে মানুষের ভোটাধিকারের কেড়ে নেওয়ার চেষ্টা, এই বার্তাই গোটা রাজ্যের মানুষের কাছে বিধানসভা নির্বাচনের একেবারে সর্বোচ্চ পর্যায়ের প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নিয়ে যেতে চায়। এবং তিনি কার্যত পরিষ্কার করেছেন, স্পষ্ট করেছেন যে এই মুহূর্তে এসআইআরই একমাত্র ইস্যু, মানুষের ভোটাধিকার যেভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটাই একমাত্র ইস্যু, এবং সেটাকে নিয়ে মানুষের কাছে তারা পৌঁছবেন। ফলে এই ধর্ণা অবস্থান কর্মসূচি থেকে হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেস একাধিক পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ বা কর্মসূচিও ঘোষণা করে দিতে পারে। ফলে নির্বাচন কমিশনের আসা বা না আসা, ভোট ঘোষণার দিনক্ষণ ঘোষণা হওয়ার দিন সম্পর্কে আন্দাজ করা বা না করা, এর বাইরেও বৃহত্তর অংশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কার্যত বিধানসভা নির্বাচনের পুরোদস্তুর নির্বাচনী প্রচার যাকে বলতে পারা যায়, এই এসআইআরকে সামনে রেখে এই মেট্রো চ্যানেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা নেত্রীরা শুরু করে দিচ্ছেন। ধন্যবাদ আবির। এবং এটা তো সত্যি যে এই প্রচার, এই নির্বাচনী প্রচার, যে ভোটের জন্য সেই ভোট হয়তো আর মাসখানেক, মাস দেড়েকের মধ্যেই ভোটের কাজ শুরু হয়ে যাবে। তো তার আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা রাজ্যে আসছেন এই রবিবার। কখন আসছেন, কোন সময় আসছেন? না, যে সময় এই রাজ্যে এসআইআর এর পর প্রথম যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে 60 লক্ষ নাম বিচারাধীনের কলামে রয়েছে, 60 লক্ষ নাম, এবং তা নিয়ে সুর চড়িয়ে রাজ্যের প্রধান রাজনৈতিক দল
মমতা বন্দ্যোপাধ্যায় যার প্রধান, সেই রাজনৈতিক দল, রাজ্যের প্রধান রাজনৈতিক দল ধর্নায় বসছে। এরকম একটা জায়গা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রবিবার আসছে। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, কিছুটা হলেও একটু পিছিয়ে থেকে শুরু করতে হবে নির্বাচন কমিশনকে, কিছুটা হলেও অস্বস্তিতে পড়বে নির্বাচন কমিশন। দেখো, একদমই অস্বস্তির জায়গা নির্বাচন কমিশনের কাছে রয়েছে। তার কারণ 60 লক্ষ নাম এখনো পর্যন্ত বিচারাধীন, অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। ফলত যখন রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি করা হবে, যখন নমিনেশন প্রক্রিয়া চলবে, নমিনেশনের শেষ দিন পর্যন্ত কত নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো সাপ্লিমেন্টারি লিস্টে, সেটা যথেষ্ট একটা প্রশ্নের জায়গায় রয়েছে নির্বাচন কমিশনের কাছে। তার কারণ জুডিশিয়াল অফিসাররা কতটা গতিতে নিষ্পত্তি করতে পারবে, সেটাই এখন নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। এই 60 লক্ষ যে ভোটাররা এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, যদিও নির্বাচন কমিশন জানাচ্ছে গতকাল বিকেল 10টা পর্যন্ত 6.5 লক্ষেরও বেশি নথি জুডিশিয়াল অফিসাররা ইতিমধ্যে নিষ্পত্তি করেছে। ফলত আগামী রবিবার সন্ধ্যেবেলায় জাতীয় নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ কলকাতায় আসছে এবং সোমবার ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবে। সোমবার তারা বৈঠকে শুরু করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে, বিশেষ করে যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে একটাই দাবি জানানো হবে, এই যে 60 লক্ষ ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তাহলে কি তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে? তার কারণ কমিশন মনে করছে যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর মনোনয়নের জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি কার্যত অসম্ভব। যদিও কমিশন চাইছে যাতে জুডিশিয়াল অফিসাররা দ্রুত গতিতে নিষ্পত্তি করুক, কিন্তু সেটা কতটা সম্ভব হবে সেটা নিয়েও কমিশন দুশ্চিন্তায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে এই দাবি রাখবে, অর্থাৎ এই প্রসঙ্গ তুলে ধরবে, তাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে 5 লক্ষেরও বেশি যে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের অ্যাপিল, অর্থাৎ তারা যে আবেদন জানাবেন ফের ভোটার তালিকায় নাম তোলার জন্য, তার জন্য প্রয়োজনীয় কোনো এসওপি বা গাইডলাইন এখনো পর্যন্ত কমিশন দিতে পারেনি। ফলত তার ভবিষ্যৎ কি হবে? তুমি দেখেছো ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে নতুন ভোটারদের নাম তোলা নিয়ে ইতিমধ্যেই সরব হতে শুরু করেছে। বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারাও সরব হয়েছেন নতুন ভোটারদের নাম তোলার সংখ্যা কেন এত কম। অর্থাৎ রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এলেও জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে তারা প্রশ্নের মুখে পড়বে, নির্বাচন কমিশন প্রশ্নের মুখে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। I have started my struggle from the beginning, and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया, और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন, দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारा साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी करेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारा साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। ইলেকশন কমিশন দেখবে যাতে একটাও ভারতের নাগরিকের যাতে ভোট অধিকার না দেয়, রক্ষা করার দায়িত্ব তার। যে রক্ষা করার দায়িত্ব সে হরণ করছে, ভোট অধিকার হরণ করছে। তার প্রতিবাদ নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছেন। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর তেসরা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতি তা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এর একবার অভিযোগ আসছে যে এই যে প্রথম ভোটার তালিকা বার হয়েছে তাতে ডিলিটেড কলমের নাম রয়েছে, অর্থাৎ নাম বাদ গিয়েছে ভোটার তালিকাতে। এই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এবার খবর আসছে, এই অভিযোগ আসছে এবার নদিয়া থেকে। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, পরিবারের কি দাবি? দেখো, এই যে এতোয়ারি মাহাতো 68 বছরের বৃদ্ধা গতকাল দুপুরে বাড়িতে হৃদরোগে আক্রান্ত তার মৃত্যু হয় এবং তার পরিবারের তার নাম সহ 4 জনের নাম বাদ গিয়েছে এবং এই গ্রামের 371 জন ভোটারের নাম বাদ এবং 251 জনের নাম এখনো পর্যন্ত বিটাইন অবস্থায় রয়েছে। তো জানি না কি এরপর থেকে এই এলাকার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ 2009 সালে এই গ্রামের ভোটারদের নাম নদিয়া জেলার অন্তর্ভুক্তি করে নির্বাচন কমিশন 2009 সালে, কিন্তু তাদের কারো 2002 সাল পর্যন্ত ভোটার কার্ড ছিল না। একটা সময় তারা হুগলি জেলাতে ভোট দিতে বলাগড় বিধানসভায়, কিন্তু তারপরে দীর্ঘ 28 বছর টানাপোড়েনের পরে 2009 সালে এই এলাকার গ্রামবাসীদের ভোটার তালিকায় নদিয়া জেলা অন্তর্ভুক্ত হয় এবং এই যে চূড়ান্ত তালিকা, সেই তালিকায় দেখা গেছে 371 জনের নাম বাদ এই বুথের এবং এই এতোয়ারি মাহাতো তিনিও আতঙ্কের মধ্যে ভুগছিলেন, কারণ তারও নাম বাদ গিয়েছে এবং এরা দিন সম্প্রদায়ের মানুষ। তাদের যারা বক্তব্য, নির্বাচন কমিশন তাদের নাম তুলে দিয়েছিল, আবার কমিশন সে নাম কাটলো, জানিয়ে গ্রামের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং এই পরিবারের মধ্যে আতঙ্ক ছিল এবং বৃদ্ধা গতকাল তিনি কান্নাকাটিও করছেন, এমনটাই দাবি পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে এবং গতকাল তিনি হৃদরোগে আক্রান্ত, তার বাড়িতেই তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত এই গ্রামের মানুষ কিন্তু আতঙ্কের মধ্যেই রয়েছে। ধন্যবাদ। ভোটার কার্ড বাদ হয়ে গেছে আর তোমরা বাদ যে তোমরা কোথায় যাবে না যাবো সেই জন্য টেনশন না। কজনের নাম বাদ গেছে তোমাদের বাড়ি? আমার বাড়ি সবাই চলে গেছে। সবার নাম? হ্যাঁ, আমার দাদার, আমার বৌদি, মায়ের নাম তো আমার নাম বাদ দিয়ে টেনশন, বেশি টেনশন ছিল। সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন গতকাল সন্ধ্যে 7:25-এ। আমরাই প্রথম এই খবর ব্রেক করি, আমরাই প্রথম জানাই যে পদত্যাগ করেছেন
রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস 2022-এর 23শে নভেম্বর রাজ্যপালের দায়িত্ব নিয়েছিলেন এবং মেয়াদ শেষ হতে এখনো দেরি ছিল। তার আগেই পদত্যাগ, যা রাষ্ট্রপতি যে পদত্যাগপত্র গ্রহণও করেছেন। গতকাল সন্ধে 7:25 এডিটর ইস্ট বিশ্ব মজুমদার এই খবর ব্রেক করেন। কি বলেছিলেন তখন শোনাবো একবার। পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। কিসের জন্য পদত্যাগ করেছেন, কেন পদত্যাগ করেছেন কিছুই জানা যাচ্ছে না। রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা শোনা যাচ্ছে, নানা রকম কল্পনা শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এখনো পর্যন্ত পরিষ্কার নয় কি কারণে সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। প্রসঙ্গটা বলে রাখি, 3 বছর মতো হয়েছে সিভি আনন্দ বোসের পশ্চিমবঙ্গের গভর্নর পদে। এর আগে জগদীপ ধনখড়, তারও 3 বছর ছিল, মেয়াদ হয়েছিল 3 বছরের, কিন্তু তারপর তাকে উপরাষ্ট্রপতি করে পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে। কিন্তু উপরাষ্ট্রপতি পদেও তিনি বেশি দিন থাকতে পারেননি, তিনিও পদত্যাগ করে চলে যান। এবার সিভি আনন্দ বোস তিনিও কিন্তু পশ্চিমবঙ্গের গভর্নর পদ থেকে পদত্যাগ করলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। তিনি একজন রিটায়ার্ড IPS অফিসার, তিনি হতে চলেছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল এবং তাকে নিয়ে চরম বিতর্ক রয়েছে তামিলনাড়ুতে। এবং মেয়াদ শেষ হওয়ার আগে এই যে আচমকা পদত্যাগ, তা নিয়ে এক্স চ্যানেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি লেখেন সেখানে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগে হতবাক, গভীরভাবে উদ্বিগ্ন এবং এই মুহূর্তে তার পদত্যাগের কারণ জানা নেই। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে পদত্যাগ করে থাকলে অবাক হবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে নতুন রাজ্যপাল হচ্ছেন RN রবি। রীতি অনুসারে আলোচনা না করেই একতরফাভাবে নাম ঘোষণা করেছে কেন্দ্র। আর এই ধরনের পদক্ষেপ আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব মুখ্যমন্ত্রী, যেখানে তিনি লিখছেন যে এই পদক্ষেপের ফলে গণতান্ত্রিক রীতি ও রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ণ হয়। এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত কেন্দ্রের। সোমরাজ আছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো একবার সোমরাজের সঙ্গে। সোমরাজ, অনেকগুলো বিষয় রয়ে গেছে, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ কদিন পরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে, তারা এখানে এসে বৈঠকের পর দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। ভোটের একেবারে সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি আমরা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসছেন SIR হয়রানির প্রতিবাদ করে। এরই মাঝে দেখা গেল রাজ্যপাল বদল হয়ে গেলেন, সিভি আনন্দ বোস রিজাইন করলেন এবং তার জায়গা RN রবিকে আনা হচ্ছে। রাজনৈতিক কৌশল রয়েছে এর মধ্যে। দেখো, রাজনৈতিক কৌশলের থেকে বড় কথা, যে সময় সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন সেই সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ কিছুদিন বাদেই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়ে যাবে। তারপরে গোটাটাই জাতীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন এসে যাবে। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাজ্য প্রশাসনের যাবতীয় ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। ফলত তার আগে সিভি আনন্দ বোসের রাজ্যপাল পদের থেকে হঠাৎ করেই পদত্যাগ করা, সেই কারণেই সময়টাকেই যথেষ্ট গুরুত্ব ও প্রাসঙ্গিক বলছে একাধিক রাজনৈতিক দল। যে জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস বিস্ময় প্রকাশ করছে যে এই সময়কে কেন রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। আর সেক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, বা তিনি এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে পড়ে পদত্যাগ করলেও তিনি অবাক হবেন না। আর যাকে নিয়ে আসা হচ্ছে নয়া রাজ্যপাল হিসাবে, তিনিও কিন্তু যথেষ্ট অভিজ্ঞ রাজ্যপাল হিসেবে। তামিলনাড়ুতে তিনি রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন, এ রাজ্যে এসে তিনি রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। যেটা জানা যাচ্ছে আগামীকাল দুপুরের মধ্যেই তিনি কলকাতায় এসে পৌঁছে যাবেন এবং পৌঁছে তিনি রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে। কিন্তু যে সময় সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন, 3 বছরেরও বেশি সময়সীমা ধরে তিনি রাজ্যপাল পদে কাজ করেছেন। তার সময়সীমার মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও তিনি যেমন বারবার সরব হয়েছেন, তেমনি আবার তার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রশাসনিক প্রেক্ষাপটে একাধিক সিদ্ধান্তও তিনি নিয়েছেন। ফলত তার এইভাবে পদত্যাগ করা, যেটা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা। যদিও বিজেপির তরফে দাবি করা হচ্ছে তিনি শারীরিকভাবে
অসুস্থ, তাই তিনি পদত্যাগ করেছেন। কিন্তু সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের শাসক দল প্রশ্ন তুলছে যে এই সময় কেন সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। যদিও তিনি কি কারণে পদত্যাগ করেছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত সিভি আনন্দ বোস কোনো মন্তব্য বা কোনো প্রতিক্রিয়া তিনি দেননি। যদিও তিনি একটি সংবাদ সংস্থাকে জানাচ্ছেন যে তিনি গত 3 বছরেরও বেশি সময়সীমা ধরে রাজ্যপাল পদে কাজ করে গেছেন এবং সেই কাজে তিনি সন্তুষ্ট। ফলত যে সময় রাজ্যপাল পদ থেকে তিনি সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন সেই সময়সীমাটাকেই যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর কখন পদত্যাগ করলেন? যখন রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট জারি আর মাত্র সময়ের অপেক্ষা, যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে আর 72 ঘন্টা বাদে। ফলত সময়টা যথেষ্ট প্রাসঙ্গিক আর এই সময়টাকেই